फ्रेंड्स वेलकम टू माई चैनल एम फिजिक्स क्लासेस। আমি অংশুমান মন্ডল। তো আগের দিন তোমাদের যে গ্যাসের আচরণ চ্যাপ্টারটা আছে ওই গ্যাসের আচরণ চ্যাপ্টারের ফার্স্ট লেকচার করা হয়েছে, আজকে ওই গ্যাসের আচরণ চ্যাপ্টারের সেকেন্ড লেকচার। ওকে, তো লাস্ট ক্লাসে আমি এই বয়েলের সূত্রটা বলেছিলাম। ওকে, আজ আমরা প্রথম পড়ব কি চার্লসের সূত্র। দেখো চার্লসের সূত্রটা কি। চার্লসের সূত্রটা বলছে স্থির চাপে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন ওকে প্রতি 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধি বা হ্রাসের জন্য সংশ্লিষ্ট গ্যাসের 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় যে আয়তন হয় উহার যথাক্রমে 1/273 বৃদ্ধি বা হ্রাস পায়। ওকে, এই পুরো তোমাদের এইটা মনে রাখতে হবে। ওকে, পরীক্ষায় যদি আসে চার্লসের ল কি তাহলে কিন্তু এটা তোমাদের বলতে হবে। তো এখান থেকে একটা জিনিস তোমরা লক্ষ্য করো যে এই চার্লসের সূত্রটা যে আছে এই চার্লসের সূত্রটায় ধ্রুবক কি কি আছে, এই চার্লসের সূত্রটায় কি কি ধ্রুবক আছে, এটাও খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। সেটা হচ্ছে দেখো এক নম্বর হচ্ছে নির্দিষ্ট ভর, ঠিক আছে, তাহলে মানে কি মানে ধ্রুবক হচ্ছে গ্যাসের ভর। ওকে, আর 2 নম্বর ধ্রুবকটা কি স্থির চাপ। তাহলে এখানে বলবে চার্লসের সূত্রের ধ্রুবক দুটি কি কি, একটা হচ্ছে গ্যাসের ভর আর একটা হচ্ছে গ্যাসের চাপ। ঠিক আছে, এবার সূত্রটা আমি আরেকবার বলে দিচ্ছি যে স্থির চাপে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন প্রতি 1 ডিগ্রি উষ্ণতা বৃদ্ধি বা হ্রাসের জন্য সংশ্লিষ্ট গ্যাসের 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় যে আয়তন হয় তার 1/273 বৃদ্ধি বা হ্রাস পায়। এবার এই যে 1/273 আছে না, এই 1/273 এটাকে বলা হয় স্থির চাপে গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্ক। এটা কিন্তু ভালো করে মনে রাখবে, 1/273টাকে বলা হয় স্থির চাপে গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্ক। ওকে, আর এই যে আয়তন প্রসারণ গুণাঙ্ক এটা সব গ্যাসের ক্ষেত্রেই কিন্তু এর মান একই। আচ্ছা, এরপর তোমরা দেখো এই সূত্রটা যদি আমি একটু ব্যাখ্যা বলি তাহলে কিভাবে বলবো। ওকে, তাহলে আমি এটা মুছছি। এবার বয়েলসের সূত্রের ব্যাখ্যা, সবাই খাতা পেন বের করে এগুলো কিন্তু অবশ্যই লিখবে, ঠিক আছে। আচ্ছা দেখো চার্লসের সূত্রের ব্যাখ্যা, চার্লসের সূত্রের ব্যাখ্যা ধরো তোমরা একটা নির্দিষ্ট ভরের গ্যাস নিয়েছো। ওকে, এবং নির্দিষ্ট চাপে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় ওই গ্যাসের আয়তন হচ্ছে কত V0। ঠিক আছে, এবার যদি আমি গ্যাসটার উষ্ণতা 1 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি করি তাহলে 1 ডিগ্রি সেন্টিগ্রেড যদি বৃদ্ধি করা হয় তাহলে গ্যাসের আয়তন কত বৃদ্ধি পাবে, গ্যাসের আয়তন বৃদ্ধি পাবে V0 ইন্টু 1/273। ঠিক আছে, এটা হচ্ছে 1 ডিগ্রি যদি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধি করা হয় তাহলে গ্যাসের আয়তন এত বৃদ্ধি পাবে। ঠিক আছে, এত বৃদ্ধি পাবে। এবার দেখো তাহলে বলো তো 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় গ্যাসের আয়তন কত হবে। 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় গ্যাসের আয়তন হবে V0 প্লাস V0/273। ওকে, তাহলে এখান থেকে আমরা বলতে পারি V0 দুটো থেকে উপর থেকে কমন নিয়ে নিলাম, এখানে চলে আসবে 1 প্লাস 1/273। ওকে, তাহলে 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় গ্যাসের আয়তন হলো সেটা হচ্ছে V0 ব্র্যাকেটে 1 প্লাস 1/273। এখন যদি বলা হয় যে T ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় গ্যাসের আয়তন কত হবে, তাহলে T ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় গ্যাসের আয়তন হবে that is equal to V0 into 1 plus T/273। ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের যে চার্লসের সূত্র আছে সেই চার্লসের সূত্রের ব্যাখ্যা। আরেকটা এখান থেকে তোমাদের কোশ্চেন আসতে পারে, সেটা হচ্ছে -T ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় তাহলে গ্যাসের আয়তন কত হবে। দেখো T ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় গ্যাসের আয়তন যদি V0 into 1 plus T/273 হয় তাহলে -T ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় গ্যাসের আয়তন কত হবে, -T ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় গ্যাসের আয়তন হবে V0 into 1 plus -T/273। ওকে, তো এটাকে তোমরা এইভাবেও লিখতে পারো, সেটা হচ্ছে V0 into 1 minus T/273। ঠিক আছে, এইটা হচ্ছে চার্লসের সূত্রের ব্যাখ্যা। আচ্ছা, এবার এই যে চার্লসের সূত্র বললাম, এই চার্লসের সূত্র বললাম এবং চার্লসের সূত্রের ব্যাখ্যা বললাম, কিন্তু এই চার্লসের সূত্রের সাথে পরম উষ্ণতার একটা রিলেশন আছে, চার্লসের সূত্রের সাথে পরম উষ্ণতার রিলেশন আছে, সেটা একটু তোমাদের আগে দেখে নিতে হবে। ওকে, তো তাহলে এখন আমরা সেন্টিগ্রেড এবং কেলভিনের সাথে যে সম্পর্ক আছে সেটা আগে প্রথম জেনে নিই।
তো এবার দেখো এই চার্লসের সূত্রের অন্য বিভিন্ন রকম রূপ আছে। তো এখানে আমি যেটা করাবো সেটা হচ্ছে চার্লসের সূত্রের অন্য রূপ উষ্ণতা সাপেক্ষে কেলভিন স্কেলে এর কেমন রূপটা হয়। তো আগে তোমাদের একটা জিনিস বলে রাখি, সেটা হচ্ছে ধরো টি ডিগ্রি সেন্টিগ্রেড, এটাকে যদি কেলভিনে আমাকে প্রকাশ করতে হয় তাহলে এটা কত হয়, টি ডিগ্রি সেন্টিগ্রেড ইকুয়াল টু হচ্ছে 273 প্লাস টি কেলভিন। এটা তোমরা মনে রাখবে, ঠিক আছে। টি ডিগ্রি সেন্টিগ্রেড ইকুয়াল টু 273 প্লাস টি কেলভিন। যেমন একটা উদাহরণের সাহায্যে বলতে পারি আমি 30 ডিগ্রি সেন্টিগ্রেড ইকুয়াল টু 273 প্লাস 30 কেলভিন। ওকে, তার মানে কত হবে, এদিকে হচ্ছে 3 আর এটা হচ্ছে 0 আর এটা হচ্ছে 303 কেলভিন, ঠিক আছে। এটা জাস্ট মনে রাখবে তোমরা। আচ্ছা, চার্লসের সূত্রের অন্যরূপ উষ্ণতা সাপেক্ষে মানে কেলভিন স্কেলে কি হবে দেখো। ধরো 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় কোনো একটা গ্যাসের আয়তন হচ্ছে V0, ওকে, আর টি ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় গ্যাসের আয়তন হচ্ছে V1, আর T1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় গ্যাসের আয়তন হচ্ছে V1, আর T2 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় গ্যাসের আয়তন হচ্ছে V2, ওকে। আচ্ছা, আমরা একটু আগে দেখলাম যে T1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় গ্যাসের আয়তন যদি V1 হয়, আমি V1 সমান কত লিখতে পারি, V0 ইন্টু 1 প্লাস T1 বাই 273। তো এটাকে যদি আমি একটু সলভ করে লিখি এই জায়গাটা, তাহলে কি হবে, V0 ইন্টু 273 প্লাস T1 বাই 273, ওকে। এই যে 273 প্লাস T1, এটাকে আমি লিখছি কত, ক্যাপিটাল T1, ঠিক আছে। এটাকে কেলভিন স্কেলের জন্য আমি ক্যাপিটাল T1 লিখলাম। সো আমি এখান থেকে লিখতে পারি V0 ইন্টু T1 বাই হচ্ছে 273, ওকে, গুড। আচ্ছা, এবার T2 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় আমার কত হচ্ছে গ্যাসের আয়তন যদি V2 হয়, তাহলে V2 সমান আমি কি লিখতে পারি, এখানে আমি লিখছি সেটা হচ্ছে V0 ইন্টু 1 প্লাস T2 বাই 273, ওকে। সাইমেলটেনিয়াসলি এখানে হবে V0 ইন্টু 1 প্লাস, সরি এটাকে যদি আমি এলসিএম করি তাহলে হবে 273 প্লাস T2 বাই হচ্ছে 273, ওকে। তাহলে এটা হয়ে যাবে কত, V0 ইন্টু T2 বাই 273, যেখানে আমাদের T2 সমান 273 প্লাস স্মল t2। এটা এই যে স্মল t2 এটা কিন্তু সেন্টিগ্রেডে আছে, আর এই ক্যাপিটাল t2টা কিন্তু কেলভিনে আছে, ওকে। তাহলে আমরা দেখো V2 সমান লিখতে পারি এটা। এবার এটা আমাদের হচ্ছে 1 নাম্বার ইকুয়েশন, আর এটা হচ্ছে আমাদের 2 নাম্বার ইকুয়েশন। এই দুটো ইকুয়েশনকে ডিভাইড করে দাও, তাহলে ডিভাইড করে দিলে আমরা কি পাবো, V1 বাই V2 সমান পাবো কত, V0 ইন্টু T1 বাই 273, বা এখানে আসবে V0 বাই T2 বাই 273, ওকে। তাহলে V0 কেটে গেল, 273 কেটে গেল, তাহলে এখানে আসবে কত, V1 বাই V2 সমান T1 বাই T2, বা এখান থেকে আমরা বলতে পারি কি যে V1 বাই T1 সমান হচ্ছে V2 বাই T2। এখান থেকে আমরা কনক্লুশনে আসতে পারি কি যে V বাই T ইকুয়াল টু হচ্ছে একটা কনস্ট্যান্ট, ওকে। তার মানে আমরা বলতে পারি কি V ডিরেক্টলি প্রপোর্শনাল টু টেম্পারেচার। এই যে এইটাই হচ্ছে আমাদের চার্লসের সূত্রের অনুরূপ উষ্ণতা সাপেক্ষে। তাহলে আমরা যদি এখন এটা বলতে চাই তাহলে আমরা কিভাবে বলবো যে উষ্ণতা সাপেক্ষে আমাদের যে চার্লসের সূত্র আছে সেটা আমরা কিভাবে বলবো। তাহলে দেখো আমরা এখান থেকে এটা বলতে পারি কি যে একটা নির্দিষ্ট ভরের একটা গ্যাসের নির্দিষ্ট চাপে ওই গ্যাসের আয়তন তার পরম শূন্য উষ্ণতার সাথে তার কেলভিন স্কেলের উষ্ণতার সাথে সমানুপাতিক হয়, ওকে। এটা তোমরা অবশ্যই কিন্তু করে রাখবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে চার্লসের সূত্রের আমরা কেলভিন স্কেলে এর সংজ্ঞাটা দেখতে পেলাম, উষ্ণতার সাপেক্ষে কি হয়, ঠিক আছে। এরপর আমরা কি করব, এরপর আমরা করব যে এই চার্লসের সূত্রের যে গ্রাফগুলো আছে সেগুলো একটু আমরা দেখব। এবার দেখো চার্লসের সূত্রে V ভার্সেস T এটা একটা গ্রাফ আছে। এই টিটা কিন্তু হচ্ছে কেলভিন স্কেলে, আর একটা আছে V ভার্সেস স্মল t। স্মল t मतलब এটা ডিগ্রি সেন্টিগ্রেড, ঠিক আছে। তো এখানে দেখো এই যে V ভার্সেস T এই যে গ্রাফটা আছে, এই গ্রাফটায় কি রকম গ্রাফটা হচ্ছে, এটা হচ্ছে মূল বিন্দুগামী সরলরেখা। কিন্তু এখানে একটা জিনিস অবশ্যই খেয়াল করবে, এই যে মূল বিন্দুগামী সরলরেখাটা হচ্ছে এটা কিন্তু মূল বিন্দুতে কিন্তু এই জায়গাটা তোমাদের ডট 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 করে দেখাতে হবে, ঠিক আছে। এটা হচ্ছে মূল বিন্দুগামী একটা সরলরেখা। আচ্ছা, এবার আমি যদি দুটো ভিন্ন চাপে এই গ্রাফটাকে যদি দুটো ভিন্ন চাপে করতে বলি তাহলে কিরকম হবে, এই যে P1 আর P2, P1 কিন্তু P2 থেকে অনেক বড়, ঠিক আছে, মানে P1 গ্রেটার দেন P2, তখন দুটো ভিন্ন চাপে গ্রাফটা এরকম হবে। আচ্ছা, এবার যদি আয়তন ভার্সেস T ডিগ্রি সেন্টিগ্রেডে যদি গ্রাফটা হয় সেই গ্রাফটা কেমন হবে দেখো।
এখানে সেই গ্রাফটা শুরু হবে কিন্তু নেগেটিভ এক্স অ্যাক্সিস থেকে, তারপর এটা চলে যাবে এরকম এরকম করে ডট ডট করে যাবে, তারপরে এখান থেকে শুরু হবে। তো একটা জিনিস খেয়াল করো যে এই যে অক্ষটা আছে এই অক্ষটা হচ্ছে আমাদের তাপমাত্রা, ঠিক আছে, আর এই যে অক্ষটা আছে এই অক্ষটা আমাদের হচ্ছে আয়তনের, ঠিক আছে। তো একটা দেখো গ্যাসের তাপমাত্রা যত কমবে তত ওর কিন্তু আয়তন আস্তে আস্তে কমছে। এখানে যা তাপমাত্রায় আয়তন ছিল এখানে সেই তাপমাত্রায় কমছে, কমতে কমতে -273 ডিগ্রি সেন্টিগ্রেড, -273 ডিগ্রি সেন্টিগ্রেডে দেখো এখানে গ্যাসের এই যে আয়তন, গ্যাসের আয়তন কত হয়ে যাচ্ছে, শূন্য হয়ে যাচ্ছে। তো এটা মনে রাখবে যে -273 ডিগ্রি সেন্টিগ্রেডে থিওরিটিক্যালি বা থিওরিটিক্যালি মানে আমাদের বলতে হ্যাঁ ঠিক আছে, থিওরিটিক্যালি আমাদের গ্যাসের আয়তন কত হয়ে যাচ্ছে, গ্যাসের আয়তন শূন্য হয়ে যাচ্ছে, ঠিক আছে। -273 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় থিওরিটিক্যালি গ্যাসের আয়তন শূন্য হয়ে যাচ্ছে, তাই -273 ডিগ্রি সেন্টিগ্রেডকে আমাদের কি বলা হয়, পরম শূন্য উষ্ণতা, পরম শূন্য উষ্ণতা, ঠিক আছে। এই কথাটা কিন্তু মনে রাখবে, পরম শূন্য উষ্ণতা। তাহলে কত হলো, -273 সেন্টিগ্রেডকে বলা হয় পরম শূন্য উষ্ণতা। কিন্তু এটা অবশ্যই তোমাদের জেনে রাখা উচিত যে এটা থিওরিটিক্যালি আমরা ধরে নিতে পারি গ্যাসের আয়তন শূন্য, কিন্তু প্র্যাকটিক্যালি এটা পসিবল না। কেন পসিবল না, কোনো গ্যাসকে যখন তার তাপমাত্রা ধীরে ধীরে কমানো হবে তখন গ্যাসটা কিন্তু আস্তে আস্তে তরলে পরিণত হবে, এবং এত টেম্পারেচার -273 ডিগ্রি সেন্টিগ্রেড এই টেম্পারেচারে যাওয়ার আগে গ্যাসটা তো গ্যাসই থাকবে না, সেটা তরল থেকে কঠিনে পরিণত হবে। সেই জন্য আমি এই কথাটা বললাম যে এটা থিওরিটিক্যাল, ঠিক আছে, প্র্যাকটিক্যাল না, থিওরিটিক্যাল আমরা ধরতে নিতে পারি। আর এখানে এই গ্রাফে দেখো এই জায়গাটা আমি ডট 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 করেছি কেন, কারণ এই পয়েন্টে হচ্ছে ওর মানটা 0। তো এবার তোমাদের একটু আগে শেখালাম যে টি ডিগ্রি সেন্টিগ্রেড সমান হচ্ছে 273 প্লাস টি কেলভিন, তাই তো। তো এখানে একটা জিনিস দেখো, যদি আমাদের পরম শূন্য উষ্ণতা কেলভিন স্কেলে কত হয় সেটা যদি বের করতে বলে, তাহলে কি করবে, কেলভিন স্কেলে এখানে বসিয়ে দাও, তাহলে 273 -273 ওকে ইকুয়াল টু হয়ে যায় 0 কেলভিন। এই যে বুঝতে পেরেছো, মানে আমাদের যদি বলা হয় যে পরম শূন্য উষ্ণতা কেলভিন স্কেলে কত, 0 কেলভিন, আর যদি বলা হয় সেন্টিগ্রেড স্কেলে কত, তাহলে সেন্টিগ্রেড স্কেলে হচ্ছে -273 ডিগ্রি সেন্টিগ্রেড। আর এখানে একই কারণে এখানে এই যে আয়তনটা শূন্য হয়ে যাচ্ছে, সেই জন্য কিন্তু এখানটা ডট ডট করে রিপ্রেজেন্ট করা হয়। ওকে, তাহলে তোমরা আশা করি গ্রাফটা নিয়ে ভালো বুঝতে পেরেছো। এবার চলো একটা চার্লসের সূত্র থেকে আমরা নিউমেরিক্যাল করে নিই, তাহলে কনসেপ্টটা খুব ভালো ক্লিয়ার হয়ে যাবে। তো দেখো আমি একটা অঙ্ক লিখেছি, সেটা হচ্ছে -3 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় কিছু পরিমাণ গ্যাসের আয়তন 750 সেমি কিউব, চাপ স্থির রেখে কোন উষ্ণতায় উত্তপ্ত করলে গ্যাসটির আয়তন হবে 1 লিটার। ওকে, তো এখানে তোমাদের দেখো চাপ স্থির, ঠিক আছে, তার মানে কি কোন ল অ্যাপ্লাই হবে, অবশ্যই চার্লসের সূত্র। আচ্ছা কি কি দেয়া আছে আগে দেখে নিই। দেখো চার্লসের সূত্রটা আমাদের কি ছিল, v প্রপোর্শনাল টু t, তাই তো, বা v বাই t ইকুয়াল টু হচ্ছে ধ্রুবক, তোমরা এইভাবেই লিখবে। তাহলে আমরা বলতে পারি কি v1 বাই t1 সমান হচ্ছে v2 বাই হচ্ছে t2, যেখানে v1 হচ্ছে গ্যাসের প্রাথমিক আয়তন আর t1 হচ্ছে গ্যাসের অন্তিম আয়তন, এবং v2 হচ্ছে ঠিক আছে একটু ডিস্টার্ব হয়ে গেছিল, এখানে লড়ে গিয়েছিল আর কি, তো সেই জন্য দেখে নিলাম একবার যে এটা ঠিক আছে নাকি। তো দেখো v1 বাই t1 সমান v2 বাই t2, এটা হচ্ছে প্রাথমিক আয়তন আর v2 হচ্ছে অন্তিম আয়তন, t1 হচ্ছে প্রাথমিক উষ্ণতা আর t2 হচ্ছে অন্তিম উষ্ণতা। ওকে, তো এখানে দেখো v1 কত আছে, প্রাথমিক আয়তনটা হচ্ছে 750 সেমি কিউব, তাহলে v1 হচ্ছে 750 সেমি কিউব, এইভাবে তোমরা লিখে নেবে। আচ্ছা t1 এখানে দেখো যে উষ্ণতা দেয়া আছে সেটা হচ্ছে -3 ডিগ্রি সেন্টিগ্রেড, এটা কিন্তু t1 সেন্টিগ্রেড আছে, কিন্তু এখানে যেটা আছে এটা কিন্তু কেলভিন স্কেলে আছে। সো এখানে -3 ডিগ্রি সেন্টিগ্রেড আমরা t1 সমান লিখব -3 প্লাস 273 k। ওকে, তার মানে চলে আসবে 270 k। ওকে, আচ্ছা v2 কত বলেছে, v2 বলে দিয়েছে কত 1 লিটার। আচ্ছা 1 লিটার মানে তোমরা জানো তো 1 লিটার সমান হচ্ছে 1000 সেমি কিউব। ওকে, কেন, কারণ এখানে সেমি কিউব আছে, তো অবভিয়াসলি তোমাকে এখানেও সেমি কিউব করতে হবে। তাহলে আমাদের বের করতে হবে কোনটা, আমাদের বের করতে হবে অবশ্যই t2টা। আচ্ছা তাহলে এখান থেকে t2 সমান আমরা ফর্মুলাতে কি লিখবো, t2 সমান আমরা লিখবো v2 ইনটু t1 বাই হচ্ছে v1। ওকে, তাহলে v2 হয়ে যাচ্ছে 1000, ওকে, ইনটু হচ্ছে t1 মানে 270 বাই হচ্ছে 750, তো এত কেলভিনে, এটা কিন্তু কেলভিনে আসছে। আচ্ছা তোমরা তাহলে এটা ক্যালকুলেশন করে বলো এটা কত আসবে। ওকে,
নাহলে তোমরা কমেন্টে লিখে জানাবে, ঠিক আছে। তো দেখো এখানে 0 0 কেটে যাবে, ওকে। তো এটা আসবে তোমার 375 5 দিয়ে যাবে, 5 দিয়ে 5 15 75, আর 5 দিয়ে 5 2 100, ওকে। আর এটা হয়ে যাবে 3 দিয়ে 3 9, আর এটা হচ্ছে 3 5, আবার এটা 5 দিয়ে যাবে, 5 দিয়ে 5 4 0, তো এটা হচ্ছে 360 কেলভিন, ওকে। তাহলে আমাদের কি এলো, আমাদের কোন উষ্ণতায়, বলছে কোন উষ্ণতায় উত্তপ্ত করলে গ্যাসটির আয়তন 1 লিটার হবে, তার মানে আমাদের কোন উষ্ণতা হবে 360 কেলভিন, ঠিক আছে। কিন্তু আমাদের যেহেতু প্রাথমিক উষ্ণতাটা সেন্টিগ্রেডে দেওয়া আছে, সেই জন্য এখানে আমাদের অন্তিম উষ্ণতা সেন্টিগ্রেডে বের করতে হবে। তাহলে কেলভিন থেকে সেন্টিগ্রেড, এটা মনে রাখবে, কেলভিন থেকে সেন্টিগ্রেড বা ডিগ্রি সেন্টিগ্রেড বের করতে হলে কি করতে হয়, কেলভিনে যে মানটা আছে সেটা থেকে -273 করে দাও, তাহলে আমাদের চলে আসবে 360 -273 ডিগ্রি সেন্টিগ্রেড। এটা অবশ্যই তোমরা নিজেরা করতে পারবে, ঠিক আছে। তাহলে তোমরা বুঝতে পেরেছো যে এই প্রবলেমগুলো কিভাবে তোমাদের সলভ করতে হবে, ঠিক আছে। আচ্ছা, এরপর এই যে উষ্ণতা পরিমাপের জন্য যে স্কেল হয়, কি কি স্কেল হয়, একটা হচ্ছে সেন্টিগ্রেড স্কেল, একটা ফারেনহাইট স্কেল, আর একটা কেলভিন স্কেল। এগুলো আমি তোমাদের একটু ডিটেলসে বলছি, এদের উচ্চ স্থিরাঙ্ক নিম্ন স্থিরাঙ্ক কত হয়, ওকে। দেখো তাহলে উষ্ণতা পরিমাপের স্কেল, তো দেখো উষ্ণতা পরিমাপের কি কি স্কেল হয়। 1 নম্বর হচ্ছে সেন্টিগ্রেড স্কেল, ওকে। 2 নম্বর হচ্ছে ফারেনহাইট স্কেল, ফারেনহাইট স্কেলকে অনেক সময় র্যাঙ্কিং স্কেল বলে, আর 3 নম্বর হচ্ছে কেলভিন স্কেল। এই তিনটেই মেইনলি তোমাদের প্রচলিত বা জানা, ঠিক আছে। আর এটা আমি পরে বলছি। তো দেখো এই স্কেলগুলোর ব্যাপারে একটু জেনে নাও। সেন্টিগ্রেড স্কেলের নিম্ন স্থিরাঙ্ক মানে সবচেয়ে কম, সেটা হচ্ছে 0 ডিগ্রি সেন্টিগ্রেড, ঠিক আছে। আর উচ্চ স্থিরাঙ্ক হচ্ছে 100 ডিগ্রি সেন্টিগ্রেড, ঠিক আছে। তাহলে সেন্টিগ্রেড স্কেলের নিম্ন স্থিরাঙ্ক 0 ডিগ্রি আর উচ্চ স্থিরাঙ্ক 100 ডিগ্রি সেন্টিগ্রেড। তো এর মাঝে কতগুলো ঘর আছে, এর মাঝে হচ্ছে 100টা ঘর আছে, ঠিক আছে। আচ্ছা, ফারেনহাইট স্কেলের নিম্ন স্থিরাঙ্ক কত, 32 ডিগ্রি ফারেনহাইট, আর উচ্চ স্থিরাঙ্ক হচ্ছে 212 ডিগ্রি ফারেনহাইট। তো এর মাঝে কতগুলো ঘর আছে, এর মাঝে 180টা ঘর আছে, ঠিক আছে। আর কেলভিন স্কেলে কি হয়, কেলভিন স্কেলের লোয়ার পয়েন্ট বা নিম্ন স্থিরাঙ্ক হচ্ছে 273 কেলভিন, আর আপার স্থিরাঙ্ক হচ্ছে 373 কেলভিন। তো এর মাঝে কতগুলো ঘর আছে, এর মাঝে হচ্ছে 100টা ঘর আছে। তো এই স্কেলগুলোর মধ্যে একটা সম্পর্ক আছে, কি রকম দেখো। ধরো কোন একটা ধরো সেন্টিগ্রেড স্কেলে কোন একটা উষ্ণতার মান C, ফারেনহাইট স্কেলে কোন একটা উষ্ণতার মান F, আর কেলভিন স্কেলে কোন একটা উষ্ণতার মান K। তো কিভাবে সম্পর্কটা করতে হয়, C মাইনাস মানে সেন্টিগ্রেড স্কেলের ঘরের যে কোনো একটা ভ্যালু মাইনাস ওই স্কেলের নিম্ন স্থিরাঙ্ক, ঠিক আছে। সেন্টিগ্রেড স্কেলের একটা যে কোনো ভ্যালু এবং ওই স্কেলের নিম্ন স্থিরাঙ্ক বাই হচ্ছে উচ্চ স্থিরাঙ্ক আর নিম্ন স্থিরাঙ্কের মধ্যবর্তী দূরত্ব, মানে কতগুলো ঘর আছে। তাহলে এখানে 100টা ঘর আছে, তাহলে C মাইনাস 0/100 ইকুয়াল টু F মাইনাস ফারেনহাইট স্কেলের লোয়ার স্থিরাঙ্ক কত 32 বাই হচ্ছে 180। কেন, কারণ এই দুটো ঘরের মাঝে দূরত্ব হচ্ছে 180, মানে 212 ডিগ্রি ফারেনহাইট আর 32 ডিগ্রি ফারেনহাইটের মধ্যে দূরত্ব হচ্ছে মানে কতগুলো ঘর আছে এর মাঝে 180টা, ইকুয়াল টু K মাইনাস 273 বাই হচ্ছে 100, ওকে। তো আলটিমেট এটাকে যদি আমি এই সবগুলোকে যদি আমি 20 দিয়ে মানে কাটাকুটি করে দিই, তাহলে এটা হয়ে যাবে কত 5, এটা হয়ে যাবে কত 9, এটা হয়ে যাবে 5। তো আলটিমেট আসে C বাই 5 ইকুয়াল টু F মাইনাস 32 বাই 9 ইকুয়াল টু K মাইনাস 273 বাই 5, ওকে। এইটা হচ্ছে বিভিন্ন স্কেলের মধ্যে সম্পর্ক। এছাড়া এই তিনটে স্কেল ছাড়া আরেকটা স্কেল আছে যেটাকে বলা হয় রয়মার স্কেল, ওকে। এটা জাস্ট জেনে রাখবে, যদি 1 নম্বরে তোমাদের কোনো কারণে আনকমন কোশ্চেন আসে তখন দিতে পারে। রয়মার স্কেল, যার লোয়ার স্থিরাঙ্ক হচ্ছে 0 ডিগ্রি আর আপার স্থিরাঙ্ক হচ্ছে 80 ডিগ্রি, ওকে। আচ্ছা, এই দুটো স্কেল থেকে একটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন আছে, সেই কোশ্চেনটা আমি তোমাদের লিখে দিচ্ছি, তোমরা একটু বাড়িতে করার চেষ্টা করবে, ওকে। কমেন্ট সেকশনে আমাকে জানাবে ওটার উত্তরটা কি হবে। তো দেখো আমি যে কোশ্চেনটা তোমাদের বাড়িতে করতে বলছি সেটা হলো যে কোন তাপমাত্রার মান সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলে সমান, ঠিক আছে। খুব ইম্পর্টেন্ট কিন্তু কোশ্চেন, ওকে। তোমরা কমেন্ট সেকশনে জানাবে। আচ্ছা, আরেকটা এখান থেকে ইম্পর্টেন্ট কোশ্চেন হচ্ছে জলে ত্রিদশা বিন্দু বলতে কি বোঝায়। দেখো ত্রিদশা মানেটা কি, সাধারণত যে কোনো পদার্থের আমরা যখন ক্লাসিফিকেশন করি তাদের দশা নিয়ে 3টে দশা পাই, একটা হচ্ছে কঠিন, তরল আর গ্যাসীয়। আমরা এখন গ্যাসীয় পদার্থ বলছি। এবার দেখো জলের ত্রিদশা বিন্দু কি,
সেটা হচ্ছে 0.1 ডিগ্রি সেন্টিগ্রেড, 0.16 ডিগ্রি সেন্টিগ্রেড বা 273.16 কেলভিন, এই উষ্ণতা, শুধু এই উষ্ণতা না, এর সাথে কিন্তু এইটা বলতে হবে 4.58 মিলিমিটার অফ এইচজি চাপ। এই চাপে কি করা হয়, জলের তিনটি অবস্থা যেটা হচ্ছে কঠিন তরল গ্যাসীয় একই সাথে পাওয়া যায়, ঠিক আছে। তো এই ঘটনাটাকে বলা হয় জলের ত্রিদশা বিন্দু। তো এখানে কিন্তু জলের ত্রিদশা বিন্দু মনে রাখার জন্য অবশ্যই তোমরা উষ্ণতাটা ভালো করে মনে রাখবে আর এই চাপটা কোন চাপে, ঠিক আছে। চলো তাহলে এখান থেকে তোমাদের একটা জিনিস আমি বলে রাখি, তোমরা যে চার্লসের সূত্রটা করলে, যার কাছে যা বই আছে সেই বই থেকে তোমরা নিউমেরিক্যাল করবে কিন্তু, ওকে। নিউমেরিক্যাল করলে তোমাদের কিন্তু অবশ্যই কনসেপ্ট অনেক বিল্ড হবে, ঠিক আছে। আর যা যা লেখাচ্ছি সেগুলো কিন্তু খাতায় নোট করো এবং বারবার প্র্যাকটিস করো। এবার দেখো খুব ইম্পর্টেন্ট একটা টপিক, সেটা হচ্ছে বয়েল ও চার্লসের সমন্বয় সূত্র, ঠিক আছে। এটাকে অনেক সময় গ্যাসের সূত্রও বলে, ঠিক আছে। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। দেখো প্রথমে বয়েলের সূত্রটা কি ছিল, বয়েলের সূত্র ছিল যে গ্যাসের আয়তন তার চাপের সাথে ব্যস্ত অনুপাতে পরিবর্তিত হয়, ওকে। যখন তোমরা লিখবে তখন এইভাবে করবে যে কোন বয়েলের সূত্র অনুসারে কি না, গ্যাসের আয়তন ওর চাপের সাথে ব্যস্ত অনুপাতে পরিবর্তিত হয় যখন ভর এবং উষ্ণতা স্থির, ঠিক আছে। এটা কিন্তু অবশ্যই লিখবে যখন ভর এবং উষ্ণতা স্থির, ঠিক আছে। এটা এইভাবে সিম্বলিক্যালি না লিখে তোমরা এইভাবে লিখবে ভর আর উষ্ণতা স্থির, ঠিক আছে, ওকে। এটা হলো বয়েলের সূত্র। চার্লসের সূত্র কি ছিল, চার্লসের সূত্র কি ছিল না, আয়তন, কোন গ্যাসের আয়তন তার পরম শূন্য উষ্ণতার সাথে কি হয়, সমানুপাতিক হয়, ঠিক আছে। ভি প্রপোর্শনাল টু টি। এটা কখন হয়, যখন ভর আর চাপ স্থির, ঠিক আছে। এই দুটো কিন্তু লিখবে। তাহলে দেখো আমরা বয়েলের সূত্র থেকে পাচ্ছি ভি প্রপোর্শনাল টু 1/p, চার্লসের সূত্র থেকে পাচ্ছি ভি প্রপোর্শনাল টু টি, ঠিক আছে। এবার এটা হচ্ছে একটা এটা হচ্ছে একটা সরল ভেদ, এটা একটা সরল ভেদ, দুটোকে যখন একসাথে লেখা হয় তখন যৌগিক ভেদে আমরা লিখতে পারি ভি প্রপোর্শনাল টু কত লিখতে পারি, টি বাই পি, ঠিক আছে। এবার দেখো এটাকে আমরা এইভাবে লিখতে পারি পিভি প্রপোর্শনাল টু টি, ওকে। বা এটাকে আমরা এইভাবে লিখতে পারি পিভি বাই টি ইকুয়াল টু, এই টিটাকে যখন নিচে নামাবো তখন এখানে আমরা কি লিখবো, পিভি বাই টি ইকুয়াল টু হচ্ছে ধ্রুবক, ঠিক আছে। তাহলে পিভি প্রপোর্শনাল টু টি, বা এখানে এই পরে এই লাইনটাও করতে পারো পিভি সমান একটা কনস্ট্যান্ট ইনটু মানে ধ্রুবক ইনটু টি, এইভাবে তোমরা লিখতে পারো, ধ্রুবক ইনটু হচ্ছে টি, তারপরে লাইনে লিখবে পিভি বাই টি ইকুয়াল টু হচ্ছে ধ্রুবক, ঠিক আছে। এবার এই বয়েলার চার্লসের সূত্রের আরেকটু সমন্বয় সূত্রটাকে আরেকটু যদি এলাবোরেট করে বলি, তাহলে তোমরা এইভাবে বলতে পারো যে ধরো তুমি দুটি পাত্র নিয়েছো, ওকে। দুটি পাত্রে গ্যাস আছে, এই পাত্রে যে গ্যাস আছে তার আয়তন হচ্ছে V1, তার চাপ হচ্ছে P1 আর তার উষ্ণতা হচ্ছে T1, ঠিক আছে। আর এই যে পাত্র নিয়েছো তার আয়তন হচ্ছে V2, তার চাপ হচ্ছে P2 আর হচ্ছে উষ্ণতা হচ্ছে T2, ঠিক আছে। তাহলে আমরা বয়েল ও চার্লসের সমন্বয় সূত্র থেকে আমরা বলতে পারি কি, P1 V1 বাই T1 সমান P2 V2 বাই হচ্ছে T2। এই যে এটা খুব ইম্পর্টেন্ট, এটাকে বলা হয় বয়েল ও চার্লসের সূত্রের গাণিতিক রূপ, বয়েল ও চার্লসের সমন্বয় সূত্রের গাণিতিক রূপ, ওকে। তাহলে যদি বয়েল ও চার্লসের সমন্বয় সূত্র পড়ে তাহলে কিন্তু তোমরা এই পুরোটা লিখবে এবং এটা অবশ্যই লিখবে, কারণ এটা হচ্ছে ওর গাণিতিক রূপ যদি দুটোর ক্ষেত্রে দেওয়া হয়, ঠিক আছে। এবার তাহলে এই বয়েল ও চার্লসের সমন্বয় সূত্র থেকে একটা অঙ্ক করে নেওয়া যাক। চলো তাহলে এইটা থেকে একটা নিউমেরিক্যাল করে নেওয়া যাক। তো দেখো এখানে যে কোশ্চেনটা দেয়া আছে সেটা হচ্ছে 27 ডিগ্রি তাপমাত্রায় কোনো গ্যাসকে উত্তপ্ত করলে তার চাপ ও আয়তন উভয়ই দ্বিগুণ বৃদ্ধি পায়, গ্যাসটির চূড়ান্ত উষ্ণতা কত। দেখো এখানে কিন্তু শুধুমাত্র বয়েলের সূত্র বা চার্লসের সূত্র অ্যাপ্লাই হবে না, কেন, কারণ এখানে কিন্তু চাপও আছে, আয়তনও আছে, আবার তাপমাত্রাও আছে। তাহলে আমরা বয়েল ও চার্লসের সমন্বয় সূত্র থেকে কি পেয়েছিলাম, P1 V1 বাই T1 ইকুয়াল টু কত পেয়েছিলাম, P2 V2 বাই T2, ওকে। তো এখান থেকে একটা জিনিস দেখো, এখানে আমাদের এই যে আমাদের তাপমাত্রা আছে সেটাকে ধরে নাও তোমরা T1, তাহলে T1 সমান 27 ডিগ্রি সেন্টিগ্রেড, বাট এখানে কিন্তু 27 ডিগ্রি সেন্টিগ্রেডটা এটা সেন্টিগ্রেডে আছে, এটা কিন্তু কেলভিনে, তো 27 প্লাস 273, ওকে, 273 কে এটাকে লিখতে হবে। তাহলে এটা হয়ে যাবে 0, এটা হয়ে যাবে 0 আর এটা হচ্ছে 273 প্লাস 27 0 0 3, তো 300 কেলভিন, ওকে। তাহলে এখানে T1 টা আমাদের কত বলেছে, 300 কেলভিন। এবার আমরা কি করব, আমরা এই যে গ্যাসের চাপ ও আয়তন এরা উভয়ই দ্বিগুণ বৃদ্ধি পাচ্ছে,
তাহলে আমি V1টা ধরে নিই V, ঠিক আছে, আর P1টা ধরে নিই কত P। তাহলে এদের যদি দ্বিগুণ বৃদ্ধি পায় তাহলে আমাদের V2টা হয়ে যাবে কত 2V, আর P2টা হয়ে যাবে কত আমাদের 2P। ওকে, বাস এই তো আমাদের সব পেয়ে গেলাম। এবার শুধু এই ইকুয়েশনে বসিয়ে দেবো। তাহলে কিভাবে করব, এই যে P1 এর জায়গায় P লিখবো, তাহলে P ইন্টু V বাই T1, T1 মানে কত 300 ইকুয়াল টু P2, P2 মানে হচ্ছে 2P ইন্টু হচ্ছে V2, V2 মানে হচ্ছে 2V বাই হচ্ছে T2। ওকে, তাহলে এখান থেকে দেখো PV কেটে গেল, ঠিক আছে, তাহলে T2 ইকুয়াল টু কত হলো 300 ইন্টু 4 মানে 1200 কেলভিন। ঠিক আছে, তাহলে তোমরা বুঝতে পেরেছো যে গ্যাসটির চূড়ান্ত উষ্ণতা কত হবে। কারোর কোনো কোশ্চেন থাকলে বলো। এবার অনেকে এখানে অনেক সময় এটা বলতে পারে যে সেন্টিগ্রেডে কত হবে, তো অবভিয়াসলি কেলভিন থেকে সেন্টিগ্রেড করতে গেলে কি করতে হয় -273। এটা মনে রাখবে, কেলভিন থেকে সেন্টিগ্রেড করতে হলে -273 আর সেন্টিগ্রেড থেকে কেলভিন করতে হলে +273। ওকে, তো যার কাছে যা বই আছে এই বয়লার চার্জের সমন্বয় সূত্র থেকে অবশ্যই করবে। আর কারো কোনো ডাউট থাকলে আমাকে কমেন্ট সেকশনে জানাবে। বারবার বলছি, ভালো করে তোমরা নোটটা তৈরি করো। ওকে, বাড়িতে নিজের হাতে নোট বানাও এবং প্রত্যেকটা টপিককে ভালোভাবে আন্ডারস্ট্যান্ড করার চেষ্টা করো এবং সেই টপিকগুলো থেকে একটা করে অবশ্যই নিউমেরিক্যাল করে রাখো। কারোর কোনো জিজ্ঞাসা থাকলে আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারো। ঠিক আছে, তাহলে চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। নেক্সট আরো নতুন কিছু সূত্র আছে এবং আরো অনেক কিছু জানার আছে, সেগুলো সব জানা যাবে। ওকে, তাহলে চলো নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে। সবাই ভালো থেকো।